নমস্কার। স্কুল অফ ল প্র্যাকটিস থেকে প্রদীপ কুমার দাশগুপ্ত, অ্যাডভোকেট। আজকে আমরা এপিসোড 5 আরম্ভ করছি। আজকে এপিসোড 5-এ আমরা পেয়েছি আমাদেরই এক ছাত্রী সুস্মিতা দত্তকে। সুস্মিতা, আজকে আমরা এপিসোড 3 যে জয়শ্রীর সঙ্গে যেটা ছিল, কতগুলো কোর্ট কিভাবে কাজ করে সেটার সম্বন্ধে বলবো কিছু। হ্যাঁ, আমারও কিছু প্রশ্ন আছে। কোর্টের প্র্যাকটিক্যালি প্র্যাকটিস কিরকম ভাবে হয় বা কিছু এরকম কোর্টে যখন আমরা প্রেজেন্ট হই তখন আমরা কিভাবে কি মুভ করব, কিভাবে প্র্যাকটিস কি করব, আমার সেই সম্বন্ধে আপনার কাছে আজকে কিছু প্রশ্ন আছে। তাহলে করো, সেই প্রশ্নগুলি কর। কারণ হচ্ছে আমি ওর পথে এগোতে পারছি না। সবাই বলছে, আগের দিন বলেছিলাম, আগের দিন আমাদের ওই শান্তনু বললো, স্যার হাইকোর্টের এভিডেন্স সম্বন্ধে কিছু বলুন। আমি বললাম আচ্ছা বল তোর প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, দাদা, আমরা পুট আপ পিটিশন কখন দিই? আচ্ছা, পুট আপ পিটিশন কখন দিই? পুট আপ পিটিশন ব্যাপারটা কিন্তু তুই ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার বা সিভিল রুলস অ্যান্ড অর্ডার কোথাও পাবি না। এটা নেই। এটা তুই পাবি, দেখবি যে যখন পুট আপ আমরা কেন দিই। সাপোজ ফর এন এক্সাম্পল দাও, তোকে আমি একটা ডিকটেশন দিলাম, তুই ডিকটেশনটা নিয়ে বাড়ি চলে গেলি। এবার আমি যদি তুই যখন বাইরে রয়েছিস, আমি যদি বললাম, শোন, তোর এই 11 নম্বর পাতার 3 নম্বর লাইনে তুই 4 নম্বর ওয়ার্ডটা কি লিখেছিলি বলতো, তুই মনে করতে পারবি? পারবি না। তুই বলি বাড়ি গিয়ে আমি দেখছি, দেখে বলছি। এই যে তুই বাড়ি গিয়ে দেখছিস, এই দেখাটাই পুট আপ, দেখাটাই পুট আপ। তাহলে এবার কোর্টে পুট আপটা কিভাবে হয় বলছি। কোর্টে পুট আপটা হয়, তুই কোর্টে ধর একটা কেস করলি, কেসে একটা অর্ডার পেলি, সেই অর্ডারে তোকে বলা হলো যে তুমি এই ঘটনায় এর বাইরে তুমি যাবে না, বা ওর জমিতে তুমি উঠবে না। সিভিল ম্যাটারই বলছি, তুই জমিতে উঠবে না। লোকটা তোর জমিতে উঠলো। কিংবা ক্রিমিনাল কেসে কোনো একটা বিশেষ কিছু ঘটনা তোকে কোর্টকে জানাতে হবে ওই কেসেতে। তুই যদি কোর্টকে গিয়ে বলিস, স্যার আপনি যে সেই 2 মাস আগে একটা কেস করেছিলাম না, যে আপনি অর্ডার দিয়েছিলেন, এই অর্ডারটার এই ব্যাপারে এই হয়েছে, সাহেব মনে রাখতে পারবে? কোনোভাবে সম্ভব না। তখন তুই করতে হবে কি, পুট আপ দিতে হবে। পুট আপ মানে পিটিশন দিতে হয় যে আমি এই কেসটাতে আপনাকে কিছু বলবো, এই কারণে বলবো, আপনি পুট আপটা অ্যালাউ করুন। পুট আপ অ্যালাউ করুন মানে ওই রেকর্ড রুম থেকে বেরিয়ে সাহেবের কাছে আসবে। বুঝতে পারছিস? এখন এই রেকর্ডটা যখন বেরিয়ে সাহেবের কাছে আসবে, তখন সাহেব রেকর্ডটা খুলবে। তুই যখন আপনি অর্ডার নাম্বার 16টা দেখুন স্যার, অত মুভ ডেটের, সে অর্ডার নাম্বার 16 করলে, স্যার আপনি বলেছেন এই এটা স্যার এই হয়েছে, তখন তুই রেফার করতে পারিস। এই রেফারেন্সটাই পুট আপ। আর একটা জিনিস বলি, এই পুট আপের সঙ্গে তো তুই যে পিটিশনটা দিচ্ছিস, সেই পিটিশনটা কিন্তু তোকে জমা দিয়ে দিতে হবে। আচ্ছা, তার কারণটা কি, আমাদের জন্য এটা হয়েছে, আমরা পুট আপ দিতাম, সাহেবরা রেকর্ড বার করতো। এবার আমরা দেখলাম মক্কেল আসছে না, বা মক্কেল আসতে দেরি করছে, বা মক্কেল টাকা দিল না, যাবো না, যা ফন্ডার দিয়ে রেকর্ডগুলো বেরোতো, আমার ভেতরে ঢুকে যেত। তারপর থেকে কোর্টই নিয়ম করলো, তুমি যখন পুট আপ দেবে, তুমি যে পিটিশনটা বলবে, সেই পিটিশনটা তার সঙ্গে তোমার অ্যাটাচ করে দিতে হবে। আচ্ছা, দ্যাট ইজ কল্ড পুট আপ। এই জন্য পুট আপটা দেওয়া হয়। মানে আমরা যখন মেইন পিটিশন, ধরুন কোনো একটা পিটিশন কন্টিনিউয়েশন চলেছে, আমরা সেখানে হয়তো অনেকটা স্টেজ এগিয়ে গেছে, আমরা মাঝখান থেকে যখন পুট আপ দিচ্ছি, তখন আমাদেরকে মেইন পিটিশনটা সেটার সঙ্গে অ্যাটাচ করতে হয় অলওয়েজ। তুই যেটা বলতে চাইছিস, সাপোজ তুই বলতে চাইছিস যে আপনি যে অর্ডারটা দিয়েছিলেন, সেই অর্ডারটা ভায়োলেট করেছে আদার সাইড, তখন সেই অর্ডারটা দেবো শুধু, না অর্ডারটা না, তুই যে পিটিশনটা, তুই তো একটা পিটিশন করবি যে learned court has passed the order not dated also, but that was deliberately violated by the other side, and to that effect a GDNT was lodged to the Omuk police with your Omuk police station, GDNT number is so and so, therefore বল তুই প্রেয়ার দিলি, এই প্রেয়ার এইটা let it be kept to the record, তুই চাইছিস সেটা, এখন তুই ওটা দিয়ে দিতে কোর্ট নিতে পারবে না। তোকে পুট আপ দিয়ে বলতে হবে, আপনি অর্ডারটা পাস করেছেন, সেই অর্ডারের এফেক্ট আমি দিতে চাইছি। ওই যে পিটিশনটা, ওই পিটিশন পুট আপ পিটিশন দুটো হবে, একটা পুট আপ পিটিশন, একটা তোর নিজের পিটিশন। আচ্ছা, তখন 10 টাকা 20 টাকা দুটো কোর্ট ফি লাগিয়ে ওই পিটিশনটা কোর্টকে জমা দিবি। আর পুট আপ হয় কিন্তু 11:30-র মধ্যে, 11:30-র মধ্যে গিয়ে পুট আপ দিতে হয়। তাহলে কোর্টকে রিকোয়েস্ট করে, স্যার আপনার হয়ে গেছে, একটু দিয়ে কাইন্ডলি দেন,
আমার একটা শেষ প্রশ্ন স্যার, সেটা হচ্ছে পুটাপে কি আমরা থেকে নোটারি করতে হয়? না, পুটাপ নোটারি করতে হয় না, কিন্তু তোর যে পিটিশনটা, যে পিটিশন নোটারি করতে হয়। কারণ নোটারি করতে হয় মানে অ্যাফিডেভিটের কথা বলছি। হ্যাঁ, অ্যাফিডেভিটের কথা বলছি। ক্রিমিনালে অ্যাফিডেভিট খুব কমই করতে হয়, সিভিলে কিন্তু ইচ অ্যান্ড এভরি পিটিশন শুড বি মেড অ্যাফিডেভিট। রিসেন্ট নিয়ম হয়েছে, আগে ছিল না এটা। কিন্তু ক্রিমিনালের নর্মাল ধর 438 অ্যাপ্লিকেশন মানে অ্যান্টিসিপেটিভ অ্যাফিডেভিট করতে হয়, চেক বাউন্সের কেস অ্যাফিডেভিট করতে হয়, আর এছাড়া কোনো অ্যাফিডেভিট ক্রিমিনাল অ্যাফিডেভিট খুব কম করতে হয়, সিভিল অ্যাফিডেভিট ভীষণ বেশি করতে হয়, মানে প্রত্যেকটা পিটিশন সিভিলে তো মাস্ট অ্যাফিডেভিট করে দিতে হয়, সেটা আগে ছিল না। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমরা কোর্টে গিয়ে রেগুলার কতগুলো ল্যাঙ্গুয়েজ শুনি, যেমন হচ্ছে মেনশন, পাস ওভার, অ্যাডজর্নমেন্ট, এগুলো আসলে কি? মেনশন মানে হচ্ছে ধর তুই আজ কেসটা করবি না, তুই কেসটা করবি না, তুই বাড়ি থেকে বেরিয়ে এসেছিস, খবর পেলে তো পিছনে মারা গেছে, আচ্ছা, তুই কোর্টকে গিয়ে বলিস একটা মেনশন টু, কোর্ট যেই ফার্স্ট উঠলো তাহলে মেনশন টু বলুন, তাহলে এটা এখন ফার্স্ট হাফে করতে হয়? হ্যাঁ বলুন, না ফার্স্ট হাফ বলে কোনো কথা নেই, সেকেন্ড হাফে করতে পারিস। আচ্ছা, তবে কোর্ট চলাকালীন মেনশনটা বলতে নেই, একটু একটা কেস হয়ে গেলে, কিন্তু ফার্স্ট হাফে যখন উঠে পড়তো তখনই তুই বলতে পারিস যে স্যার আমি আজকে আমার এই নাম্বারটা ছিল, এই কেসটা ছিল, আমি আজকে কেসটা করবো না, কারণ আমার এক্ষুনি ফোনে খবর আপনি সামনে মারা গেছে, আমি এক্ষুনি বেরিয়ে যাবো বর্তমান, আপনি ক্যান্ডিডেটকে অ্যালাউ করে অ্যাডজমেন্ট দিয়ে দেন। আচ্ছা, তখন তো কোর্ট বলবে আপনি একটা অ্যাডজমেন্ট পিটিশন পাঠিয়ে দিন আপনার জুনিয়রকে দিয়ে, যে একটা অ্যাডজমেন্ট দিয়ে দিন, কারণ অ্যাডজমেন্ট পিটিশন না দিলে কোর্ট কিন্তু ভলান্টারি অ্যাডজমেন্ট দিতে পারবে না তোর ভার্বাল সাবমিশনে, তোকে অ্যাডজমেন্ট পিটিশন দিতে হবে, এইটাকে বলে তোর মেনশন। আর অ্যাডজমেন্ট হলো, অ্যাডজমেন্ট যার মানে স্থগিত, আপাতত স্থগিত হলো, পরে আবার আরম্ভ হবে। আচ্ছা, পাস ওভার, পাস ওভার মানে ধর তুই আমার জন্য ওয়েট করছিস, মানে আমার সিনিয়র আসবে, আমি বললাম এসে গেছি, আরে উঠে গেছে সাহেব, ডাকছে, ডাক হয়ে গেছে, আমি তুই একটু 500 বার নে, এই 500 বার নে মানে একটু দেরি করতে বলি, স্যার উনি এসে গেছেন, জাস্ট গেট দিয়ে ঢুকছেন, আপনি স্যার একটু 500 এক্ষুনি চলে আসবেন, একটু 500 বার দিন। 500 মানে ওটাকে সরিয়ে রাখবে, অন্যটা নেবে, এবার আমি গেলে তখন তুই বলি স্যার উনি এসে গেছে, তখন ওটা নেবে, এইটা হলো 500 বার। আচ্ছা, আমার থার্ড প্রশ্ন হচ্ছে, কখনো যদি কোনো জাজ আমাদেরকে রেকর্ডিং এভিডেন্স আমার মনোমতো না দেয়, তখন ধরুন আমাদেরকে সঙ্গে সঙ্গে অবজেকশন দিতে হয়, তো সেই অবজেকশন মানে ওই স্টেপসগুলো আমরা কি করে করব? মনোমতো নয় মানে ধর বেআইনি ভাবে, মানে ধরুন আমার সেটা আমার একটা এভিডেন্স রেকর্ড করছে, ধর সাক্ষী যে বলছে সেটা অন্যরকম মানে একটা করছে, সাক্ষী এক কথা বলছে, ও লিখছে আরেক কথা, হ্যাঁ, এরকম যদি জজ সাহেব এরকম করেন তাহলে ইনস্ট্যান্ট পিটিশন দিতে হয় যে আমি সাক্ষী এই কথা বলছে, তুমি এই কথা লিখছো, তোমাকে এটা বলা হলো, তুমি এটা কাইন্ডলি চেঞ্জ করো, কারণ তুই যদি পিটিশন না দিস তাহলে তুই ওটা মেনে নিলি। হ্যাঁ, যার জন্য সঙ্গে সঙ্গে দিতে বলে, এটা কি পরে আমরা এই অবজেকশনটা রেজ করতে পারি? না, তাহলে তো ওটা মেনে নিচ্ছিস অলরেডি, ওকে, সেই ইনস্ট্যান্ট করতে হয়, ইনস্ট্যান্ট করতে হয়। তুমি আমি পিটিশন দেবো, সাপোজ ফর এন এক্সাম্পল, ধর প্রসিকিউশন লিড করছে, একটা লিডিং কোয়েশ্চেন পুট করলো, তো স্যার এটা লিড হচ্ছে, স্যার এটা লিডিং যাবে না, স্যার এভিডেন্সটা যাবে না, এটা লিডিং কোয়েশ্চেন। কোর্ট দেখলি একটু রিল্যাক্টেড, কোর্ট বলবে না না আমি নিয়ে নিচ্ছি, এটা আমি যারা পিটিশন দিচ্ছি, সঙ্গে যদি পিটিশন দিয়ে লার্নেড প্রসিকিউটর ইজ পুটিং দি লিডিং কোয়েশ্চেন ইন সাচ এ ফ্যাশন দ্যাট আপনি কি টিআই প্যাডে গিয়েছিলেন, হি ইজ সাজেস্টিং দ্য আনসার, লিডিং কোয়েশ্চেন মানে ইট শুড বি সাজেস্ট দ্য আনসার, আর লিডিং কোয়েশ্চেন একমাত্র করতে পারে ডিফেন্স কাউন্সিল, প্রসিকিউশন পারে না, ডিফেন্স কাউন্সিল পারে। ওই জন্য তখন তুই সঙ্গে সঙ্গে পিটিশন না দিলে, তুই যদি পিটিশন না দিস, কোর্ট যদি মেনে তুইও মেনে, তবে তুইও মেনে নিলি, ওই লিডিং কোয়েশ্চেন তুইও মেনে নিলি। এবারে লিডিং কোয়েশ্চেনের লেট ইট বি কেপ্ট টু দি রেকর্ড থাকে, যদি থাকে তাহলে তোর কি হবে, সাহেব যদি নিয়েও নেয়, আপিলে গিয়ে কিন্তু তুই রিলিফ পাবি, আপিলেট করে তুই বলতে পারবি যে দেখুন সমস্ত প্রসিকিউশন সমস্ত লিড করেছে কোশ্চেনগুলো, in each stage I have filed an application, না দিনি সেটা বলুন পরবর্তীকালে আমি মেনে নিয়েছি, তখন আর সেটা আর কি করা থাকবে না, কোর্ট বলুন তুমি তো মেনে নিয়েছো, একদম। ওই জন্য ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন নিতে হয়।
ফর এন এক্সাম্পল তোকে বলে দিই 144 আমরা দেখি যে পুলিশ রিপোর্টের জন্য ডেট হয় হুম হয়তো হুম ফাইল করার পরে পিআর ডেট হয়। এবার পুলিশ রিপোর্ট যেটা হলো দেখলে আদার সাইড পুলিশকে টাকা খাইয়ে এমন একটা অর্ডার মানে এমন একটা রিপোর্ট বার করে আনলো যেটা তোর অ্যাবসলিউটলি এগেনস্টে যাচ্ছে। তুই দেখো পেশাবাবুর আগে রিপোর্টের ডেট ছিল দেখি, সেদিন কিন্তু কেস হবে না কোনো, হুম রিপোর্টের ডেট ছিল। তুই দেখবি বাবা আমার এগেনস্টে দিয়েছে, বলছে যে ওপির কোনো দোষ নেই, ওপি সব ঠিকঠাক আছে, এটাই ফলস কেস করেছে পিটিশন। এই কি রে, তুই তখন দেখছিস এটা, হুম তখন তুই কি করবি? তখন তুই ইনস্ট্যান্ট একটা অবজেকশন পিটিশন দিবি যে দ্য রিপোর্ট which has come before your honor, I am giving strong objection. Let it be done by any other officer other than one already who held the inquiry. এইটা আপনি যে অফিসার করেছে তাকে বাদ দিয়ে অন্য অফিসারকে দিয়ে করেন, ওই পুলিশ স্টেশনে কিন্তু অন্য পুলিশ স্টেশনে যাবে না, বা সিআইডি ডিআইজি যাবে না, এগুলো কেয়ারফুলি জানবি। আপনি সিআইডি কে দিয়ে করেন বলতে হবে না। 144 এটা 144 কেন, জিএমও পারবে না, সিজিও পারবে না। আচ্ছা সিআইডি কে দিয়ে করাতে পারে একমাত্র হাইকোর্ট। হাইকোর্ট বলতে পারে সিআইডি কে দিয়ে হবে বা ইয়েকে দিয়ে হবে। একটু ইন্টারেক্ট করছি স্যার, আমি একটু আরেকটু জানতে চাই 144 এর আমার একটা টাইম পিরিয়ড থাকে, যদি টাইম পিরিয়ডটা ক্রস করে যায়, ধরুন 60 ডেজ বলেছে, তো 60 ডের ওই একদম দিনের দিনে কি আমি অবজেকশনটা দিতে পারবো আমার এগেইনস্টে? আমি দেখছি 60 ডেজ অবজেকশনটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো আমি এটা মানলাম না, তা নাহলে ওইটা তুই মেনে নিলি তো। আচ্ছা অবজেকশন দেওয়ার পর মানে কোনো সেক্ষেত্রে আমার জুডিশিয়াল 144 অফিসার চলবে, হ্যাঁ মানে আমার ধরুন 144 এ 60 ডেজের আমার 60 ডে লাস্ট ডে আমার সেদিনকে ডেট পড়েছে, আমি সেদিনকে গেলাম, সেদিনকে গিয়ে আমি দেখছি পুলিশ রিপোর্ট আমার এগেইনস্টে এসেছে, তাহলে আমি কি একদম ওই 60th ডে ওই সেম ডেতে ওই ডেতেই অবজেকশন দিতে হবে, তারপর ডেট হবে না। তাহলে তখন আবার আমার পুলিশ ইনভেস্টিগেশন আবার আমি 60 ডেজ টাইম পাবো? না না, সে তো আর তো ওটা কোয়াশ হয়ে যাচ্ছে, ওটা তো আচ্ছা। থাকবে না, ফাইল হয়ে যায় কেস। আচ্ছা 6 days পরে কেস থাকে না, নর্মালি থাকে না। থাকে না। তাহলে বলুন আমি তখন সেই দিনকে যখন অবজেকশন দিচ্ছি তাহলে অ্যাটলিস্ট আমার কাছে একটা স্কোপ থাকলো আর কি, যে আমি অবজেকশন দিলাম। অবজেকশনের স্কোপ না, শুধু আমি এটা মেনে নিলাম না, মেনে নিলাম না, তার মানে তো আদার সাইড বলবো আমি যেটা দেখেছিলাম দেখুন ও তো মেনে নিয়েছে, আচ্ছা হোয়াট আই টোল্ড ও তো মেনে নিয়েছে, হুম সে বলবে তোকে। ওকে, আমার পরের প্রশ্ন হচ্ছে, আমরা কোনো কোর্টে একটা কোনো পিটিশন ফাইল করলাম, পরে আমি সেটা স্ট্যাম্প করেছি পিটিশনটা, সে হয়তো দেখলেন যে কোর্টে শিয়া হয়েও গেছে, কিন্তু তারপরে দেখছি যে না পিটিশনটা আমার দরকার ছিল না, পিটিশনটা আমি আর ফাইল করতে চাই না, তো তখন ইনস্ট্যান্ট আমি কোর্টে দাঁড়িয়ে কি করব? তুই বলবি স্যার আমি যে পিটিশন ফাইল করবো আমি নট প্রেসড করবো। আচ্ছা তাহলে এটা নট প্রেসড, প্লেস না কিন্তু নট আর PRESSED প্রেসড, নট প্রেসড, এটা অনেকেই ভুল করে PLSED প্লেসড, না প্রেস না, কথা নট প্রেসড PRESSED। হুম আমি পিটিশন নট প্রেস করছি, তখন করবো আপনি পিটিশন দেখে দিন, তখন তো পিটিশন তোকে দেবে। হুম পিটিশন ছাপ যদি না পড়ে, শিয়া যদি না হয়, শিয়া মানে জানিস তো? হ্যাঁ শিয়া মানে হচ্ছে কোর্টের স্ট্যাম্প পড়ে যাওয়া। না, কখনই না। শিয়া মানে হচ্ছে তুই যে পিটিশন ফাইল করলি, কোর্টে একটা খাতা থাকে, সেই খাতাতে মানে কোর্ট ক্লার্ক যে সে বসেটা লেখে কোর্ট কেস নাম্বার এত, বাদী বিবাদীর নাম, হুম কি কেসের জন্য দেওয়া হলো, 10 টাকা কোর্ট ফি জমা পড়লেতে, হুম ওই যে শিয়া হয়ে একটা নাম্বার পড়ে, শিয়ার নাম্বার হ্যাঁ। দেখবি প্রত্যেকটা পিটিশনের নাম্বার থাকে, একটা হুম 1/22, 2/22 একদম এরকম নাম্বার থাকে, গোল করে দিয়ে দেয়, ওই যে শিয়া নাম্বার। কেন হয়, তুই যদি কোনো পিটিশন দিস, কেউ যদি টেনে ছিঁড়ে বার করে নেয় পিটিশনটা রেকর্ড সেকশন থেকে, সেখানে কিন্তু তুই তার কিছু বলতে পারবি না, কিন্তু তুই চ্যালেঞ্জ করতে পারবি আমি একটা পিটিশন দিয়েছিলাম ওই তারিখে, আপনি শিয়া খাতা খুলে দেখুন ওই তারিখে আমার পিটিশন রয়েছে। কোর্ট কিন্তু শিয়া খাতা খুলে দেখবে হ্যাঁ এই তারিখে একটা পিটিশন দিয়েছে সুস্মিতা দত্ত, কিন্তু পিটিশনটা কোথায় গেল, তারপরে পিটিশনটা কেউ নিয়ে গেছে। হুম পিটিশন চুরি হতে না পারে, মিসপ্লেস না হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা হিসেব থাকে, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা কত কোর্ট ফি জমা পড়লো, তার একটা অ্যাকাউন্টসও করতে হয়, সেটা বাবু তার স্টাফেরা বসে ডেইলি অ্যাকাউন্টসটা করে, মানে কত টাকা বলি। শিয়া হয়ে যাওয়ার পর আমি নট প্রেসড করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারিস, আচ্ছা 100 বার পারিস, সে আবার পরে না তখন কি সেটা কোর্টে মেনশন করে করতে পরে নিশ্চয়ই নিশ্চয়ই মেনশন করতো, পিটিশন তো কোর্টের কাছে চলে যায়, তো চাইতে হবে তো পিটিশনটা। একদম
তুই তার জজ সাহেবের ডকুমেন্টে গিয়ে পিটিশন দিতে পারবি না, চাইতে হবে পিটিশন দিন। ফর অ্যান এক্সাম্পল, ধর তুই বললি স্যার আমি এটা অ্যাবসেন্ট, আজকে অ্যাডজমেন্ট চাইছি, আমার মক্কেল আসতে পারবে না, কারণ তোর ফোন করে জানি যে আমি হাসপাতালে গেছি, আমি যেতে পারবো না। ইন দি মিন টাইম তোর ফোন করছে, আমার হাসপাতালের কাজ হয়ে গেছে, আমি কোর্টের কাছে এসে গেছি, তুই কিন্তু পিটিশন দিয়ে দিয়েছিস তখন যে আমার মক্কেল আসতে পারবে না, অ্যাডজমেন্টও দিয়ে দিয়েছে। তুই তো আমার স্যার আমার পিটিশনটা দিন, আমি ওটা নট প্রেস করে দিচ্ছি, আমার ক্লায়েন্ট এসে গেছে। তখন কোর্ট অর্ডার শিট লিখবে লেটার দ্য পিটিশন হ্যাজ বিন উইথড্রন বাই নট প্রেসড, দ্য অ্যাকিউজড পারসন অর কমপ্লেনেন্ট অ্যাটেন্ডেড, therefore let the case be continued. অর্ডার শিটটা লিখবে কোর্ট, অর্ডার শিট ওটা রিফ্লেক্ট করবে। আচ্ছা দাদা, অ্যাফিডেভিট কি? অ্যাফিডেভিট হলো, অ্যাফিডেভিট ওয়ার্ডটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, ইংরেজি শব্দ হচ্ছে ডিক্লারেশন। এনি ডিক্লারেশন ইজ নোন এজ অ্যাফিডেভিট। অ্যাফিডেভিট কেন করে? অ্যাফিডেভিট করা মানে আমি যা বলছি সত্যি। ফর অ্যান এক্সাম্পল, ধর তুই একটা ইনজাংশন চাইতে গেলি কোর্টের কাছে, ইনজাংশন চাইতে গেলে প্রত্যেকটা সিভিলতে বলতে পড়লাম প্রত্যেকটা পিটিশনে অ্যাফিডেভিট করে দিতে হবে। ইনজাংশন দিয়ে অ্যাফিডেভিট দিয়েছে, আমার পাশের বাড়িটা 3 তলা তুলছে, 3 তলা তোর রাইট নেই, ও 2 তলা অব্দি প্ল্যান স্যাংশন করা আছে, ও রংপুরে 3 তলা তুলছে, তোর কথার সত্যি না মিথ্যে কোর্ট কিন্তু এক্সপার্ট ইনজাংশন অ্যালাউ করছে। এবার এক্সপার্ট ইনজাংশন অ্যালাউ করে যদি দেখা যায় যে সত্যিও তুলছে না, তাহলে ইউ উইল বি লায়াবল, কোর্ট ইজ নট। কোর্ট কিন্তু তোর গায়ে বন্দুক চালিয়ে দিচ্ছে। মানে কারণ হচ্ছে অ্যাফিডেভিট মানে আমি যা বললাম সত্যি কথা বললাম। আর অ্যাফিডেভিট যদি মিথ্যা কথা বলি, সেটা আগেও আমি বলেছি, সেকশন 199 and 200 অফ ইন্ডিয়ান পেনাল কোড এখন অব্দি, জুলাই থেকে তো চেঞ্জ হচ্ছে, এখন 199 and 200 তোর 7 বছর পর্যন্ত জেল হতে পারে তুই যদি অ্যাফিডেভিটকে মিথ্যা কথা বলিস। আমরা তো অ্যাফিডেভিটটা করছি ক্লায়েন্টের বিহাফে। ক্লায়েন্ট তো করছে, তুই তো করছিস না, অবভিয়াসলি তোর কিছু হবে না, ক্লায়েন্টের হবে জেল। আচ্ছা, কারণ অ্যাফিডেভিট তো তুই করিস না। অ্যাফিডেভিট আমরা আমাদের সহযোগিতা আমরা কি আমরা আইডেন্টিফাই করি, আর তো কিছু করি না। আমরা ও যা খুশি বলুক, আমরা আইডেন্টিফাই করি। তুই যদি না চিনিস, নুন টুপি কথা লিখবি না। ধর তুই আমাকে একটা আমার পিটিশনে অ্যাফিডেভিট করিস, তুই আমায় চিনিস, প্রদীপ দাস সুপ্তাই থাকে আমার সিনিয়র, তুই চিনিস, তুই তখন লিখবি নুন টু মি অ্যান্ড আইডেন্টিফাইড বাই মি। কিন্তু তুই না চিনিস, অচেনা লোক তোকে ঘটনা, দাদা আমার একটা অ্যাফিডেভিট করে দিন 500 টাকা দিন, দিয়ে অ্যাফিডেভিট করছিস, সেখানে ওখানে লিখবি আইডেন্টিফাইড বাই মি। প্রয়োজন এটাও লিখবি আইডেন্টিফাইড বাই মি অ্যাজ এ ডিক্লেয়ার হিজ নেম অ্যাজ অমুক, এটাও তুই লিখতে পারিস। কারণ ওর কি নাম তুই তো জানতে পারতো না, তুই তো চেক করছিস না, ওর দেখি আপনার নামটা কি, আপনি কোথায় থাকেন, তো চেক করতে বই গেছে, তুই আইডেন্টিফাই করে দিচ্ছিস। আর অ্যাফিডেভিট, প্রত্যেকটা পিটিশন অ্যাফিডেভিট করতে এই জন্য, যেহেতু তোর অ্যাফিডেভিট করলে কোর্ট উইল বিলিভ যে ব্যাপারটা ট্রু, এই জন্য অ্যাফিডেভিটটা করতে হয়। সিভিল কোর্টে দেখবি একটা যে বলেনি, অ্যাফিডেভিট হাইকোর্টে অ্যাফিডেভিট সেকশন দেখা আলাদা। নটারি পাবলিকের কাজ যখন ছিল না, মানে আমাদের বহু বছর আগের কথা বলছি, তখন আমরা কোর্টে বড়বাবুর কাছ থেকে অ্যাফিডেভিট করাতাম, যে কোনো পিটিশন, তো আমরা সিভিল কোর্টে পিটিশন দিচ্ছি, কোর্টে যে বড়বাবু তার কাছে গিয়ে অ্যাফিডেভিট করাতাম, তিনি ওটাকে অ্যাফিডেভিট করতেন, তার রাইট আছে করার অ্যাফিডেভিট করার। আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রাইট আছে অ্যাফিডেভিট করার। জুডিশিয়াল ফার্স্ট ক্লাস বলবো না, ফার্স্ট ক্লাস নেই, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রাইট আছে অ্যাফিডেভিট করার, তাদের পাওয়ার আছে, রাইটটা পাওয়ার আছে। আচ্ছা, সিভিল কোর্টে এরকম কি কোনো রুল আছে যে ভেরিফিকেশন আর অ্যাফিডেভিট মাস্ট? হ্যাঁ, তুই যদি কোনো পিটিশন করিস, মানে পিটিশন বলতে ধর সুট ফাইল করছিস, সুট ফাইল করে সেখানে ভেরিফিকেশনও দিতে হবে, অ্যাফিডেভিটও দিতে হবে। ভেরিফিকেশন তো সিভিল প্রসিডিউর কোডেই বলা আছে যে তোমাকে এটা ভেরিফিকেশন করতে হবে, সিভিল প্রসিডিউর কোডেই বলা আছে, কিন্তু ভেরিফিকেশন তোর ক্রিমিনালে লাগে না। ক্রিমিনালে শুধুমাত্র অ্যাফিডেভিট দিলে, অ্যাফিডেভিট ক্রিমিনাল কোথায় লাগে? ক্রিমিনাল অ্যাফিডেভিট লাগে ধর 438, মানে অ্যান্টিসিপেটরি বেল অ্যাফিডেভিট লাগে, 439-এও লাগে। আচ্ছা, তারপরে তোর চেক বাউন্সের কেসে লাগে, আর এছাড়া কয়েকটা টুকিটাকি কেসে
দিতে হয় অ্যাফিডেভিট। যেগুলো কোয়াশি সিভিল কোয়াশি ক্রিমিনাল কেস সেগুলোর ক্ষেত্রেও কি অ্যাফিডেভিট সঙ্গে ভেরিফিকেশন মাস্ট থাকে? না, কোয়াশি সিভিল কোয়াশি ক্রিমিনাল কেস মানে তুই তো চলে গেলি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে। হ্যাঁ, এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে 144 করলে অ্যাফিডেভিট দিতে হয়। কারণ যা বলছি সত্যি 107 অ্যাফিডেভিট, অ্যাফিডেভিট দাও তোর পক্ষে সেফ যে কোর্ট উইল বিলিভ। ওকে। এই যে অ্যাফিডেভিট সেফ মিনিং। কোনো একজন মক্কেল বা ক্লায়েন্ট যখন আমার কাছে অন্য মানে কোনো অ্যাডভোকেটের নোটিশ নিয়ে আসে, তখন সেই নোটিশটা ওয়াইজ আমার কি কি করণীয় থাকে, পরের স্টেপে কি কি করণীয় থাকে? নোটিশটা আগে তুই পড়লি, নোটিশটা পড়ে দেখলি কি লিখেছে। তুই যদি নোটিশটা উত্তর না দিস, সাপোজ ধর মক্কেল নোটিশ লিখেছে তোমার কাছে আমি 10,000 টাকা পাই, তুমি এই টাকাটা অমুক তারিখে দেবে বলেছিলে, বাই স্ট্রেংথ অফ ইউর এগ্রিমেন্ট, রিটেন এগ্রিমেন্টটা কপি তোমায় পাঠালাম, তুমি এই এগ্রিমেন্টে নিয়ে এই দেখো তুমি এই তারিখে বলেছে তুমি দাও, তুমি এই তারিখের মধ্যে হাত দিতে পারো, তাহলে আমি তোমার এগেন্সে লিগাল স্টেপ নেব। টাইম পিরিয়ড দিয়ে দেয় কি যাই হোক, লিগাল স্টেপে 15 দিনের মধ্যে লিগাল স্টেপ নেব। এবার দুটো অপশন আছে এখানে। তুই যদি কোনো উত্তর না দিস, তার মানে তুই নোটিশে লেখা আছে বেঁধে নিলি, 1 নম্বর। দ্বিতীয়ত, তুই টাইম চাইতে পারিস যে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি এটা দিতে পারছি না এখন, ফর মাই stringent কন্ডিশন অফ মাই ফাইন্যান্স, তুমি আমাকে একটু টাইম দাও, আমি দিয়ে দেবো। এই 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 নোটিশটা যদি রিটার্ন করিস, তাহলে তোর কিন্তু ক্রিমিনাল কেস করতে পারবে না, কারণ ক্রিমিনাল কেসে ডিসঅনেস্ট ইন্টেনশন দেখাতে হয়। এবার ওই চিঠিটা থাকলে ডিসঅনেস্ট ইন্টেনশন তোর নেই, তুই বলছিস আমি তোমায় দিয়ে দেবো, কিন্তু সিভিল সুট চলবে, সিভিল সুটে মানি সুট করতে পারে। তোর ইন্টেনশন থাক আর না থাক, ডিসঅনেস্ট হোস আর না হোস, তোর টাইম তুই দিতে পারিস, সিভিল সুট নাই করবে। আমি চিঠিটা দিলেও মানে ধরুন নোটিশের আমি উত্তর দিলাম, নোটিশের উত্তর দেওয়ার পরেও হ্যাঁ সিভিল সুট চলবে, কারণ তুই তো তোর এগ্রিমেন্ট ফেল করছে। সিভিল সুটের ক্ষমা টমা নেই কোনো। ক্রিমিনাল কেস ক্ষমা করছে না। ক্রিমিনাল কেস দেখবে তো তোর যে কেসটা করছে তাতে তো কোনো ডিসঅনেস্ট ইন্টেনশন আছে কিনা, তো কোনো ক্রাইম হচ্ছে কিনা, কোনো রংফুল অ্যাক্ট হচ্ছে কিনা, সেগুলো যদি না হয় তাহলে তো কোর্ট অটোমেটিক্যালি ওটা নেবে না, 420 যাবে না। বুঝতে পেরেছি। 420 বা 420 অন্য মিনিং। 420 আমরা এই 420 জিনিসটাকে আমরা মিসইউজ হয় 420 কথাটা। 420 মানে কিন্তু তা না, 420 মানে তোর অ্যালুরমেন্ট থাকতে হবে। তোর থেকে একজন টাকা নিয়ে টাকা দিল না, সে কিন্তু 420 না। 420 কোনটা হচ্ছে? 420 হচ্ছে অ্যালুরমেন্ট। কিরকম অ্যালুরমেন্ট? ধর তুই রাস্তা দিয়ে হাঁটছিস, একটা লোক একটা তোর সামনে কি কুড়িয়ে পেলো, কুড়িয়ে তুই এটা ওয়াচ করলি, একটা সোনার আংটি পেলাম, এক্ষুনি বেঁচে দেবো, আপনি নেবেন এটা, আমি 500 টাকা বলে বেঁচে দেবো। তুই 500 টাকা দিয়ে হ্যাঁ আমি নেবো আমায় দিন। তুই 500 টাকা দিলে কিনে নিলি, বাড়িতে গিয়ে দেখি পেতলের আংটি। এইটা 420, কারণ তোকে অ্যালিওর করেছিল। তোকে যদি আমি অ্যালিওর করি যে এই যে পেনটা দেখছো, এই পেনটা কিন্তু সিরাজদৌল্লা লিখতো, জানো তো, এটার দাম অনেক, এটা 1 কোটি টাকা বিক্রি, আমি তোকে 1 লাখ টাকায় দিয়ে দেবো। তুই 1 লাখ টাকা কিনলি, পরে দেখলি এই পেনটা সিরাজদৌল্লা লিখতো না। এইটা 420 অ্যালুরমেন্ট থাকতে হবে, অ্যালুরমেন্ট না দিয়ে 420 হয় না। এটা অনেকেই ভুল করে, টাকা না দিয়ে 420 চিটিং বাজি, তা না। চিটিং ডেফিনেশনটাই হচ্ছে চিট তোকে করবে সে উইথ অ্যালুরমেন্ট, তার মানে 419 আছে, নিয়ে না দেয় 420 আসবে না, 417 আছে, 417 আছে, 420 এখনো অবধি। হ্যাঁ এখনো তো পাল্টে, জুলাইতে সব পাল্টাচ্ছে। আচ্ছা দাদা, আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, আমরা যখন কোর্টে হাজিরা দিই, যে আমরা যদি যেদিনকে কোর্টের ডেট আছে আমরা সেদিনকে প্রেজেন্ট হয়ে হাজিরা দিই, কোনো কারণবশত আমার একটা কোর্ট অ্যাটেন্ড করা আরেকটা কোর্টে যেতে হয়তো দেরি হয়ে গেল, বা কোনো কারণবশত আমি টাইম মতো 10:30 11টা 11:30 অবধি আমি হাজিরা জমা দিতে পারলাম না, তখন আমার কি করণীয়? তুই কোর্টে থেকে পারমিশন নেবে, স্যার আমার আসতে দেরি হয়ে গেছে, আমার ট্রেন লেট করেছে, আমি স্যারটা লেট হাজিরা ফাইল করতে চাইছি। লেট হাজিরা ফাইল মানে তাতে 10 টাকাটা কোর্ট ফি দিয়ে হাজিরা ফাইল করতে হয়, কোর্ট যদি অ্যালাউ করে। কোর্ট যদি অ্যালাউ না করে তখন তাহলে সেটা শোকজ হয়ে যাবে, বা শোকজ তো ওয়ারেন্ট করে দেবে, তো নরমালি করে না, ওয়ারেন্ট করে তুই সঙ্গে মক্কেলকে প্রোডাকশন করে বেল দিয়ে দিবি, সাধারণত করে না।
আচ্ছা, আমার কাছে আমার কোনো মক্কেল বা ক্লায়েন্ট যদি কোনো সামানের কপি নিয়ে আসে, আমি তারপর থেকে কি স্টেপস নেব? সামানটা যদি সিভিল কেস সামান হয়, তুই প্রথম দিন অ্যাপিয়ার করবি উইথ দি ওকালতনামা, এবং যেখানে লিখবি একটা কথা লিখতেই হবে, আমি ডব্লিউএস দিয়ে কন্টেস্ট করবো। আচ্ছা, এই স্যুটটাতে আমি ডব্লিউএস দিয়ে কন্টেস্ট করবো, আমাকে টাইম দাও, তুই টাইম পেয়ার করবি। আচ্ছা, অথবা তোর অ্যাপেল টাইম যদি থাকে তাহলে তুই ওটা ইচ্ছে করলে তুই ডব্লিউএস রেডি করে নিয়ে ডব্লিউএস রেডি করে নামাতে পারিস। আর যদি ক্রিমিনাল কেস হয় তাহলে তোকে গিয়ে একটা বেল প্রেয়ার করতে হবে, করতেই হবে। কিন্তু আচ্ছা, অ্যাপিয়ার করলি আমাকে বেল দাও, এটা ফলস কেস। কমপ্লেন কেসে বলছি কিন্তু আমি, ক্রিমিনাল কেস দু রকম হয়, কমপ্লেন কেস হয়, পুলিশ কেস হয়। পুলিশ কেসে নর্মালি নন বেলেবল অফেন্সার বলতে চায় না কোর্ট, কিন্তু তো যদি কমপ্লেন কেস হয়, 490 কমপ্লেন কেস, তোকে বেল দিয়ে দেবে, কিন্তু বেল প্রেয়ারটা করতে হবে। আচ্ছা, বেল প্রেয়ার তোকে চাইতে হবে যে আমাকে বেল দাও, আমি বেল, তোকে বেল দিয়ে দেবে। তখন বেল আউট হলো, তারপরে তোর অ্যাপিয়ারেন্স ডেট হলো, এই ফার্স্ট ডেটই তৈরি করতে হবে। সিভিল হলে রেফারেন্স চাইতে হবে, আর ক্রিমিনাল হলে বেল চাইতে হবে। পুলিশ কি বেল গ্রান্ট করতে পারে? পুলিশ বেল গ্রান্ট করতে পারে, সেকশন 436 এ পুলিশ বেল গ্রান্ট করতে পারে থানা থেকে, কিন্তু নর্মালি পুলিশ এটা করতে চায় না। আচ্ছা, পুলিশ নর্মালি করে যখন না। আমার কাছে সামান আসছে, তো আমার কাছে কোর্টে প্রেজেন্ট হওয়াটাই আমার জন্য বেটার। বেটার। আচ্ছা, অ্যান্টিবেল অ্যান্টিসিপেটরি বেল যখন আমরা প্রসিড করতে যাচ্ছি, হ্যাঁ। তখন আমরা সেটার কেস নাম্বার বা এগুলো কি করে জোগাড় করব, প্রসিডিউরটা কি? এটা ন্যাচারালি, কারণ কেস নাম্বার জোগাড় না করলে কোর্টই বা কোন কেসে করবে। হ্যাঁ। সেটা তুই করবি কি, তুই থানায় একটা ফোন করবি, আচ্ছা, যে অফিসার আছে যে এই কেসটা চলছে অমুকের নামে, আপনি কেস নাম্বারটা ওটা আমাকে দিন। নর্মালি কোঅপারেট করে, আমি দেখি না যদি কোনো নন কোঅপারেশন দিয়ে দেয়, তার কেস নাম্বার দিয়ে দেয়। কারণ কেস নাম্বার না হলে তুই প্রত্যেকটি ফাইল করতে পারবি না, মানে অ্যান্টিসিপেটেড ফাইলই করতে পারবি না। আচ্ছা দাদা, এই যে আমরা কোর্টে হামেশা শুনে থাকি ক্যামেরা ট্রায়াল, এই ক্যামেরা ট্রায়াল কথাটার অর্থ কি? ক্যামেরা ট্রায়াল মানে হচ্ছে, ক্যামেরা মানে ভেতরটা অন্ধকার থাকে। আচ্ছা, ক্যামেরা কথা মানে ভেতরটা অন্ধকার, তার মানে ক্যামেরাটা মানে দরজা বন্ধ করে ট্রায়াল, কেউ থাকবে না। নর্মালি রেপ কেসে একটা যে রেপ হলো তাকে তো বলতে হয় আমার কি কি করলো, সবকিছু খুলে বলতে হয়, কিন্তু কোর্টে যদি অনেক লোক থাকে সেখানে কিন্তু সে খুলে বলতে পারে না। ইভেন এখন সুপ্রিম কোর্ট থেকে ডিরেকশন দিয়ে দিয়েছে যে যদি মহিলা কোর্ট থাকে, মানে এডিজে বা সেশন জাজ বা ফার্স্ট কোর্ট, এই কেসগুলো মহিলা কোর্টে পাঠাতে, কারণ মহিলা দেখা যায় মহিলারা অনেক বেশি ফ্রি সেই হিসেবে। কিন্তু সেই কোর্টে কিন্তু অন্য কোনো লয়ার থাকবে না, ডিফেন্স আর প্রসিকিউশন। আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে নারাজি পিটিশন কি করে হয়? নারাজি পিটিশনটা একটু বড়, তবু আমি একটু ছোট করে বলে দিচ্ছি। ধর তুই কোনো চার্জশিট দিল কেউ, সেই চার্জশিটে তুই অপোজ করছিস, এটা হয় না, তুই নারাজি করতে পারিস। তোর 156 ক্লজ 3 মানে যেখানে তোকে পুলিশ এফআইআর করা সত্ত্বেও স্টেপ নিল না, তুই কোর্টে গিয়ে কেস করলি, এবার পুলিশ রিপোর্ট চাইলো কোর্ট, তোকে দুটো অপশন আছে, হয় বলবে এটাকে কনসিডার, এফআইআর কনসিডার করে তুমি কেস স্টার্ট করো, অথবা বলবে তুমি রিপোর্ট দাও। সেই রিপোর্টটা আর মিথ্যা রিপোর্ট দিল, আচ্ছা, কেমন, যেটা আমাদের নট্য দেখেছে হয়েছে, মিথ্যা রিপোর্ট দিল, সেটা কি কর, তখন তুই কি করবি, তখন তুই ওটার সঙ্গে সঙ্গে আমি নারাজি পিটিশন ফাইল করবো, আচ্ছা। সঙ্গে নারাজি করলি। আমার একটা শেষ প্রশ্ন দাদা, কোর্টে আমরা যেটা হামেশা এক দুটো ল্যাঙ্গুয়েজ মানে শুনে থাকি, সেটা হচ্ছে একটা সাজেশন, একটা হচ্ছে ড্যানিয়েল। এটা সম্বন্ধে যদি শেষ একটু কিছু বলেন। ডিনায়াল, ডিনায়াল এটা ক্রস এক্সামিনেশন ক্ষেত্রে হয়। ক্রস এক্সামিনেশন তুই তো তোর ডিফেন্স করছিস, তো ডিনায়াল মানে হচ্ছে প্রসিকিউশন কেসটাকে তুই অপোজ করছিস, আপনি যা বললেন সব মিথ্যা কথা, এমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশ অফিসারকে বললে এই এফআইআরটা আপনি থানায় বসে তৈরি করেছেন, টেবিলে বসে তৈরি করেছেন, উইদাউট ইনভেস্টিগেশন করেছেন, এগুলো ডিনায়াল। আর সাজেশন হচ্ছে যেহেতু আপনার সাথে ওর ভাইয়ের ঝগড়া ছিল সেই জন্য আপনি মিথ্যা মামলা করেছেন। এটা কি সবসময় এটা ডিফেন্সিগত করবে তো? হ্যাঁ নিশ্চয়ই, সাজেশন তো ডিফেন্স দেবে। এই ডিফেন্স সাজেশন দেওয়া মানে হচ্ছে তুই তোর এস্টাবলিশমেন্ট অফ ইউর ডিফেন্সটা এখানে এস্টাবলিশ করছিস। আজকে থাক, একদম, খুব ভালো লাগলো। নমস্কার।